মুভির শুরুতে আমাদের প্রধান চরিত্র কানহাকে একটি স্বপ্নের দেশে দেখতে পায়, যেখানে সে ঘুমের ভানে তার রাজকুমারের জন্য অপেক্ষা করছে। কিন্তু রাজকুমারের পরিবর্তে একজন অদ্ভুত ছেলে তাকে কিস করতে আসে, যা দেখে কানহা চমকে যায় এবং জেগে উঠে সে জোরে জোরে চিৎকার করতে থাকে। কানহা জেগে উঠলে আমরা দেখতে পাই আসলে সে ক্লাসরুমে বসে ঘুমাচ্ছিল। তার চিৎকার শুনে তার সহপাঠীরা অবাক হয়ে তাকে দেখতে থাকে। তখন কানহার শিক্ষক তার কাছে যান এবং তার কান টেনে বলেন, তুমি আবার ক্লাসে ঘুমাচ্ছিলে, তাই না? এরপর আমাদের লাঞ্চ ব্রেকের দৃশ্য দেখানো হয়, যেখানে কানহা তার বন্ধুদের তার স্বপ্নের কথা বলে। তার স্বপ্ন শুনে তার বন্ধুরা সবাই একে অপরের সাথে মজা করতে থাকে। তখন টয়লেট থেকে তার এক সহপাঠী তাকে বলে ওঠে, হয়তো খুব শীঘ্রই তুমি তোমার জীবনের রাজকুমারের সাথে দেখা করতে যাচ্ছ। এরপর আমাদের প্রধান পুরুষ চরিত্র জুনজুনের একটি ঝলক দেখানো হয়, যে একটি সুইমিং পুল থেকে বের হয় এবং তাকে দেখে সব মেয়েরা মুগ্ধ হয়ে যায়, কিন্তু জুনজুন কাউকেই পাত্তা দিচ্ছে না। অন্যদিকে কানহা তার বয়ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে যায়। সেখানে আমরা দেখি কানহার প্রেমিক তাকে বলছে যে, যেহেতু আমি তোমার প্রথম প্রেমিক নই, তাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না, আমাকে ব্রেকআপ করতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারি এর আগে কানহার একটি ব্রেকআপ হয়। এটা শুনে কানহা বলে, আজ আমাদের সম্পর্কের 100তম দিন, তোমার আমাকে একটা উপহার দেওয়া উচিত ছিল, তার বদলে তুমি আমাকে ডাম্প করছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে ডাম্প করতে যাচ্ছিলাম উল্টো। এটা বলে সে হতাশার সাথে সেখান থেকে চলে যায়। আর বয়ফ্রেন্ডের জন্য আনা বিশেষ উপহারটি রাস্তায় এক ভিক্ষুককে দিয়ে চলে যায়। ভিক্ষুক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ এটা ছিল কোনো স্পেশাল মানুষকে ভালোবাসার কথা বলে লেখা স্পেশাল গিফট। যাই হোক, এইসব ঘটনার পর কিছুটা হতাশা আর দুঃখের সাথে সে পথের দিকে হাঁটতে থাকে। তখন সে হাঁটতে হাঁটতে রাস্তায় একটি কোল্ড ড্রিঙ্কের খালি ক্যান দেখতে পায় এবং কোনো কিছু না ভেবেই ক্যানটিকে জোরে লাথি মারে, যার ফলে ক্যানটি সরাসরি আমাদের প্রধান পুরুষ চরিত্র জুনজুনের মাথায় গিয়ে লাগে। জুনজুন তখন গাড়ি চালাচ্ছিল, কিন্তু ক্যানের কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হঠাৎ গাড়িটি ব্রেক করতে বাধ্য হয়। হঠাৎ গাড়ি ব্রেক করার কারণে জুনজুনের নাকে আঘাত লাগে এবং রক্ত বের। সে গাড়ি থেকে বেরিয়ে কানহার উপর রেগে যায় এবং বলে, তোমার জন্য আমি প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছিলাম, তুমি এসব কি করছো? তুমি জানো এটা আমার গাড়ি? কানহা বলে, আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আমার মন এমনিতেই খারাপ, আমাকে আর বিরক্ত করো না। জুনজুন তখন বলে, ঠিক আছে, বাদ দাও, আগে বলো আমার গাড়ির ক্ষতির কি হবে? কানহা বলে, তুমি তো অনেক রিচ মনে হচ্ছে, তুমি প্লিজ যা হয়েছে ভুলে যাও, আমি আসলে খুব গরিব। জুনজুন বলে, আমি ওসব জানি না, তুমি আমার গাড়ির ক্ষতি করেছো, সো আমার ক্ষতিপূরণ চাই। কানহা বলে, ঠিক আছে, আমি তোমার ক্ষতিপূরণ দিব, আমাকে বলো কত টাকা দিতে হবে। জুনজুন বলে, তুমি কি জানো এই গাড়ির দাম কত? সাথে বলে, যা হোক, তুমি যেহেতু একজন ছাত্রী তাই আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি, আমাকে $3000 দিবে। এত টাকা শুনে কানহা ভয় পেয়ে যায়, সে কি বলবে ভেবে পায় না এবং হঠাৎ করে বলে ওঠে, দেখো তোমার পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে। এটা শুনে জুনজুন পেছনের দিকে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এভাবে কানহা তাকে বোকা বানিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ভুলবশত তার পার্স সেখানে ফেলে যায়। জুনজুন যখন তার পার্স খুলে তার আইডি কার্ড দেখতে পায়, যেখানে তার বাড়ি এবং স্কুলের ঠিকানা দুটি দেয়া ছিল। এরপর পরবর্তী দৃশ্যে দেখা যায় জুনজুন কানহার বাড়িতে পুরো পুলিশ বাহিনী এনে ঘিরে এবং পুলিশরা ঘোষণা করছে, কানহা পালানোর চেষ্টা করবে না, তোমাকে গ্রেফতার করা হলো। এটা বলে অফিসাররা কানহার বাড়িতে গুলি চালাতে শুরু করে। এরপর মোবাইল রিংটোনের শব্দে কানহা জেগে ওঠে এবং সে বুঝতে পারে যে সে আসলে দুঃস্বপ্ন দেখছিল। কানহা নম্বর না চিনে ফোন ধরে এবং ফোনে চিৎকার করে বলতে শুরু করে, তুমি আমাকে কেন ফোন দিয়েছ? কারণ সে ভেবেছিল তার প্রাক্তন প্রেমিক জিনু তাকে ফোন করেছে। ফোন ওপাশ থেকে জুনজুন বলে, পাগল হয়ে গেছো? আর এই জিনুটাকে? আমি জুনজুন বলছি। কানহা বলে, কোন জুনজুন? জুনজুন বলে, ওই জুনজুন যার গাড়ির তুমি ক্ষতি করেছো। এটা শুনে কানহা তৎক্ষণাৎ ফোন কেটে দেয়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো, এখানে কানহা তার বন্ধুদের সাথে স্কুল থেকে বের হয়। স্কুলের সামনে সে প্রচুর ভিড় দেখতে পায়। কানহা সেখানে গিয়ে দেখে অনেক পোস্টার লাগানো আছে, যেখানে লেখা ছিল, কানহা বাইরে বেরিয়ে এসো। এটি তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এটা দেখে কানহা রেগে গিয়ে সব পোস্টার চিনতে শুরু করে এবং সে হঠাৎ একটি রাগ শুনতে পায়। এটা শুনে কানহা পাশে তাকিয়ে দেখে সেটি আর কেউ নয়, সেটি ছিল জুনজুন। জুনকে দেখে স্কুলের মেয়েরা তো পুরাই ফিদা হয়ে যায়। জুনজুন কানহার কাছে আসে এবং তাকে কাঁধে তুলে জোর করে সেখান থেকে নিয়ে যায়। কানহা চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। জুনজুন কানহাকে তার গাড়িতে তুলে নেয়। গাড়িতে তখন কানহা ভাবতে থাকে, সে কি আমাকে থানায় নিয়ে যাচ্ছে? জুনজুন বলে, আমি তোমাকে মারতে যাচ্ছি না, কিন্তু তোমাকে আমার $3000 দিতে হবে। বলে, দেখো আমি একজন গরিব হাই স্কুল ছাত্রী, আমার কাছে এত টাকা নেই। জুনজুন বলে, তার মানে তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে না, তাই তো? নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, সেখানে একটি চুক্তিপত্র দিয়ে বলে, এই চুক্তিতে স্বাক্ষর করো, তুমি আমাকে প্রতিদিন $30 হিসেবে 100 দিনে পুরো পেমেন্ট করবে। এটা শুনে কানহা চুক্তিটি পড়ে এবং যেখানে লেখা ছিল এনস্লেভমেন্ট এগ্রিমেন্ট, অর্থাৎ কানহা প্রতিদিন জুনজুনের কাজ করে তার ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে।
এটা দেখে কাঙ্ক্ষা বলে, দেখো এটা ঠিক নয়, আমি এটা করতে পারবো না। ঝুনঝুন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার বাবা মার কাছ থেকেই বরং টাকাটা নিয়ে নিব। একথা শুনে কাঙ্ক্ষা কোনো উপায় না পেয়ে বলে, ঠিক আছে যাও, আমি স্বাক্ষর করছি। পরে সে চুক্তিটি পড়তে শুরু করে এবং পড়তে পড়তে সে ভাবে সে কি আমাকে তার স্লেভ বানিয়ে গ্যাংস্টারদের কাছে বিক্রি করে দিবে, নাকি সে আমাকে জোর করে বিয়ে করে নেবে। এইসব কল্পনা করে সে জিজ্ঞেস করে, তুমি খারাপ কিছু করবে না তো? ঝুনঝুন বলে, তুমি কি পাগল? তুমি তো তেমন সুন্দরীও নও, চাপ স্বাক্ষর করো। স্বাক্ষর করে দেয় এবং স্বাক্ষর করার পর ঝুনঝুন বলে, তোমার আইডি কার্ড আমি তখনই ফেরত দিব যখন তোমার চুক্তি শেষ হবে। কিছু স্টাফ এসে তাদের টেবিলে খাবার পরিবেশন করে। সেই হরেক রকম খাবার দেখে কাঙ্ক্ষা তো খুব খুশি হয়ে যায়। সে ভেবেছিল এইসব সুস্বাদু খাবার সে খেতে পারবে। তখন ঝুনঝুন তার ক্রেডিট কার্ড তার দিকে ছুড়ে দিয়ে বলে, তুমি আমার চাকরদের সাথে খায় না, এই নাও আমার কার্ড এবং কিছু কুকিজ কিনে নাও। হ্যাঁ, বেশি টাকা খরচ করবে না। এটা শুনে কাঙ্ক্ষা মুখ কালো করে সে অন্য একটি রেস্টুরেন্টে গিয়ে ঝুনঝুনের কার্ড দিয়ে প্রচুর খাবার অর্ডার করে খায়। এরপর পরবর্তীতে আমাদের ক্লাসিক দৃশ্য দেখানো, যেখানে কাঙ্ক্ষার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, তুমি এত হট ছেলে কিভাবে পেলে? তার তো অনেক দামি গাড়িও আছে আর সে ধনী এবং হ্যান্ডসাম, তার মানে তোমার স্বপ্ন সত্যি হয়ে গেল তাই না? তোমরা কতদিন ধরে ডেটিং করছো? তোমাদের প্রথম দেখা কিভাবে? কাঙ্ক্ষা তার বন্ধুদের সামনে ভাব নিতে থাকে এবং তার এবং ঝুনঝুনের সম্পর্কে অনেক মিথ্যা কথা বানিয়ে বলে। যেমন সে বলে, ঝুনঝুন আমাকে 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করিয়েছে এবং সে আমার প্রেমে এতটাই পাগল যে সে আমার চাকর হতেও রাজি। তখন কাঙ্ক্ষার ফোনে ঝুনঝুনের কল আসে, তখনই তার বাড়িতে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু স্কুল শেষ হতে এখনো 2 পিরিয়ড বাকি ছিল। ঝুনঝুন তার কোনো কথা শোনে না এবং ফোন কেটে দেয়। কাঙ্ক্ষা তখন কি করবে বুঝতে পারে না, আর সে স্কুল থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তার চোখে স্যানিটাইজার ঢেলে দেয়, যার কারণে তার চোখ খুব জ্বলতে শুরু করে। এরপর সে সরাসরি শিক্ষকের অফিসে চলে যায় এবং শিক্ষক তার অদ্ভুত লাল চোখ দেখে ভয় পেয়ে যান এবং জিজ্ঞেস করে, তোমার চোখে কি হয়েছে? কাঙ্ক্ষা বলে, স্যার আমি কি বাড়ি যেতে পারি? আমি আসলে খুব অসুস্থ। এরপর সরাসরি ঝুনঝুনের বাড়িতে চলে যায়। এখানে গিয়ে দেখে তার পুরো বাড়ি অগোছালো হয়ে আছে। ঝুনঝুন কাঙ্ক্ষাকে দেখে বলে, আজ আমার বাবা বাড়িতে আসবে, জানো তো কি করতে হবে? পুরো বাসায় গোছানো দেখতে চাই, আমি 5টার মধ্যেই ফিরে আসবো, এখন বের হচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং তার যাওয়ার পর কাঙ্ক্ষা যখন ঘুরে দেখে তখন তার কাছে মাত্র 1.5 ঘন্টা ছিল। তাই সে তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করতে শুরু করে। তখন সে একটি অ্যাডাল্ট ম্যাগাজিন খুঁজে এবং ম্যাগাজিনটি দেখে সে মডেলদের মতো পোজ দিতে শুরু করে। কিছুক্ষণ পোজ দেওয়ার পর সে আবার কাজ করতে শুরু করে এবং পুরো বাড়ি পরিষ্কার করার পর যখন শুধু একটি কাপড় বাকি থাকে তখন কাঙ্ক্ষা খেলার ছলে কাপড়টি ছুঁড়ে মারে, যার কারণে কাপড়টি সরাসরি ঝুনঝুনের বাবার মুখে গিয়ে লাগে। কাঙ্ক্ষাকে দেখে ঝুনঝুনের বাবা ঝুনঝুনকে জিজ্ঞেস করে, এ কি তোমার গার্লফ্রেন্ড? তুমি নাবালিকাকে ডেট করছো, এটা ঠিক নয়। ঝুনঝুন তাকে বোঝায়, আরে বাবা এরকম কিছু না, এ শুধু একজন সার্ভেন্ট, আমার বাসায় কাজ করে। ঝুনঝুন কাঙ্ক্ষাকে বলে, তুমি এখান থেকে যেতে পারো। তখন ঝুনঝুনের বাবা কাঙ্ক্ষাকে কিছু টাকা দেয় এবং বলে, এটা দিয়ে কিছু কুকিজ কিনে নিও। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ঝুনঝুন ইচ্ছাকৃতভাবে কাঙ্ক্ষাকে তার সাথে কেনাকাটায় নিয়ে যায় এবং তাকে সব শপিং ব্যাগ বহন করায়। তারপর সে কাঙ্ক্ষাকে সিনেমা দেখতে নিয়ে যায়, কিন্তু সেখানেও সে কাঙ্ক্ষাকে বারবার পপকর্ন আর এটা সেটা আনতে পাঠায়, যার কারণে বেচারা কাঙ্ক্ষা সিনেমায় দেখতে পারছিল না। এভাবে পুরো সিনেমা শেষ হয়ে যায়। আর ঝুনঝুন কাঙ্ক্ষাকে তার গাড়ি ধোয়ায় এবং এই সব কাজ শেষ হওয়ার পর সে তাকে কিছু টাকা দেয় এবং বলে, এই নাও কিছু কুকিজ কিনে নিও। এরপর পরের দৃশ্যে আমাদের কাঙ্ক্ষার বাবাকে দেখানো হয়, যিনি গাড়ি চালাচ্ছেন। তখন তিনি একটি মেয়েকে দেখেন যে একটি মিনি স্কার্ট পরেছিল। মেয়েটি তখন তার ঘড়ি তোলার জন্য নিচে ঝুঁকেছিল, তখন তার অন্তর্বাস দেখা যাচ্ছে। কাঙ্ক্ষার বাবা গাড়ি চালানোর দিকে মনোযোগ না দিয়ে মেয়েটির দিকে দেখতে থাকে, যার কারণে তার গাড়িটি ধাক্কা মারে এবং তার গাড়িতে একটি স্ক্র্যাচ লাগে। তখন তিনি তার গাড়ির স্ক্র্যাচ ঠিক করাচ্ছিলেন, তখন কাঙ্ক্ষাও সেখানে ছিল। মেকানিক বলে, আমি এটা রং করতে $20 নেব। কাঙ্ক্ষার বাবা বলে, আমি শুধু $10 দেবো। এটা শুনে কাঙ্ক্ষা বলে, আঁচড় ঠিক করতে শুধু এই টাকা লাগে? 4 হুইলারের আঁচড় ঠিক করতে কত লাগবে? মেকানিক এসে এটা জিজ্ঞেস করে। তখন মেকানিক উত্তর দেয়, বেশি হলে $20 4 হুইলারের আঁচড়ও ঠিক হয়ে যাবে। এটা শুনে কাঙ্ক্ষা তো খুব রেগে যায়, কারণ ঝুনঝুন তার কাছে জন্য $3000 দাবি করেছিল। গিয়ে ঝুনঝুনের গাড়িতে রং দিয়ে লিখে দেয়, মালিক আমি আপনার গাড়ির জানালা রোদ থেকে বাঁচাতে রং করে দিয়েছি। এটা দেখে ঝুনঝুন খুব রেগে যায় এবং কাঙ্ক্ষাকে ধরতে বের হয়। সে বাড়ির বাইরে এসে দেখতে পারে সেখানে প্রচুর ভিড় ছিল এবং সবাই ঝুনঝুনকে দেখছিল এবং তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে। দেখে যে কাঙ্ক্ষা পোস্টার বিলি করছে। এই পোস্টারে ঝুনঝুনের ছবি ছিল এবং তাতে লেখা ছিল, যে আমাকে অল্প বয়সে প্রেগনেন্ট বানিয়ে
বানিয়েছে। দেখে ঝুনঝুন রেগে যায় এবং কাঙ্খাকে টেনে এনে সবার থেকে দূরে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। ঝুনঝুন কাঙ্খার বেবি সাজানোর পুতুলটি ছুঁড়ে মারে, যা দেখে কাঙ্খা বলে, বেচারা আমার বাচ্চা, তুমি তাকে ছুঁড়ে ফেলে দিলে কেন? ঝুনঝুন বলে, তুমি এইসব কি করছো? কাঙ্খা বলে, আমি সব জেনে গেছি, কিভাবে আমাকে বোকা বানিয়েছো। তোমার গাড়িতে সামান্য আঁচড় লাগায় নিতা বলে $3000 দাবি করেছিল। এতদিন শুধু শুধু আমাকে খাটিয়েছো। ঝুনঝুন বলে, তাহলে আমাদের চুক্তির কি হবে? তুমি জানো না আমি চুক্তি ভাঙার জন্য তোমাকে জেলে পাঠাতে পারি? কাঙ্খা বলে, যদি তাই হয় তাহলে আমি তোমার উপর মামলা করবো আমাকে ধর্ষণ করার জন্য। এটা শুনে ঝুনঝুন হাঁটু গেড়ে বসে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার উপর মামলা করো না। এখন এটা আসলে ঝুনঝুন মজা করে অভিনয় করছিল। কাঙ্খাকে বলে, তোমার কি মনে হয় আমি এমন কিছু করব? যা মনে চায় করো, আমি ভয় পাই না। শুনে কাঙ্খা সেখান থেকে চলে যায়। পরদিন কাঙ্খা ক্লাসে ছিল। ঝুনঝুনের মেসেজ আসে, আমাকে কল ব্যাক করো, না হলে দেখে নিও কি করি। এই মেসেজ পরে সে তাকে তখন ভেঙচে ভিডিও বার্তা পাঠায়। এটা দেখে ঝুনঝুন খুব রেগে যায়। সে তাকে আবার ধরতে স্কুলে চলে যায়। এখানে স্কুল ড্রেস পরা একটি মেয়েকে পেছন থেকে দেখে সে কাঙ্খা ভেবে বসে। তাকে ধরতে পেছন থেকে মেয়েটির কাঁধে হাত রাখলে মেয়েটি তখন প্রতিরোধ অস্ত্র হিসেবে ঝুনঝুনের মুখে থুতু মেরে চলে যায়। এতে ঝুনঝুন আরো রেগে যায়, কারণ কাঙ্খার জন্য তাকে এত কিছু সহ্য করতে হতো। সে কাঙ্খাকে খুঁজে পায়, কিন্তু কাঙ্খা তাকে দেখা মাত্র সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঝুনঝুন তাকে ধরার চেষ্টা করে, অনেকবার চেষ্টা করে সে তাকে ধরতে পারে না। বাড়িতে তার মায়ের কাছে এসে চিৎকার করে বলে, মা প্লিজ আমাকে অন্য স্কুলে পাঠিয়ে দাও। আর মা তাকে বলে, কয়দিন পর তোমার বোর্ড ফাইনাল পরীক্ষা, তুমি এখন স্কুল পাল্টাতে চাচ্ছ? এসব পর ঝুনঝুন কাঙ্খাকে ধরতে একটি প্ল্যান করে। সে ইচ্ছাকৃতভাবে কাঙ্খার মায়ের চলাচলের রাস্তায় গিয়ে পোস্টার লাগাচ্ছিল, যেখানে লেখা ছিল প্রাইভেট টিউটর, তাও কোনো ফি ছাড়াই। ঝুনঝুন কাঙ্খার অ্যাপার্টমেন্টের লিফটে এবং দরজাতেও পোস্টার লাগিয়ে দেয়। তাই কাঙ্খার মা ভিডিও কলের মাধ্যমে ক্লাস টিচারের সাথে স্কুলে কাঙ্খার পড়াশোনার পারফরমেন্সের কথা জিজ্ঞেস করছিল। তখন শিক্ষক তাকে জানায়, এইমাত্র ট্রায়াল পরীক্ষার রেজাল্ট এসেছে, আমি আপনাকে কাঙ্খার ফলাফল পাঠিয়ে দিচ্ছি। কাঙ্খা যখন বাড়ি আসে, তার মা তাকে ফলাফল দেখান এবং তাকে ঝাড়ি দিয়ে বলেন, তুমি গণিতে মাত্র 2 পয়েন্ট পেয়েছো, কি একটু পড়াশোনার দিকে মনোযোগ দাও নাকি? তোমার নতুন প্রাইভেট টিউটর, যে আজ থেকে তোমাকে টিউশন পড়াবে। নতুন টিউটরের জায়গায় ঝুনঝুনকে দেখে কাঙ্খা তো পুরোই শকড হয়ে যায়। এরপর ঝুনঝুন কাঙ্খাকে তার ঘরে নিয়ে যায় এবং একটি ধাক্কা দিয়ে বলে, তোমার কি মরতে ইচ্ছা করে? তোমার এত সাহস, তুমি আমার চুক্তি ভঙ্গ করেছো। কাঙ্খা বলে, আমাকে ক্ষমা করে দাও। ঝুনঝুন বলে, ঠিক আছে, তাহলে আমাকে মালিক বলতে হবে। এটা শুনে কাঙ্খা বলে, আমাকে ক্ষমা করে দাও মালিক। ও ঝুনঝুন তাকে পড়াতে শুরু করে, কিন্তু কাঙ্খা পড়াশোনায় এতই ডাব্বা যে ঝুনঝুন নিজেই বিরক্ত হয়ে যায় তাকে পড়াতে গিয়ে। আমাদের তাদের একটি বাথ হাউজে দেখানো হয়। ঝুনঝুন বলে, চলো আমাকে ব্যাক মেসেজ দাও। এটা শুনে কাঙ্খা ইচ্ছাকৃতভাবে খুব জোরে জোরে উল্টাপাল্টা মেসেজ দিতে থাকে। এখানে তাদের প্রতিবেশীও ছিল, যারা তাদের এমন কাজ করতে দেখে তাদের সম্পর্কে উল্টাপাল্টা ভাবতে শুরু করে। এরপর তাদের একটি বারে দেখানো হয়, যেখানে কাঙ্খা গান গাইছিল, যেটি খুবই বেসুরা আর অদ্ভুত ছিল। তাই ঝুনঝুন তাকে চুপ করতে বলে এবং নিজে গিয়ে গান গাইতে শুরু করে। ঝুনঝুন সত্যিই খুব ভালো গান গাইছিল। কাঙ্খা তাকে প্রথমবারের মতো ভালোবাসার দৃষ্টিতে দেখতে শুরু করে। ঘোর ভাঙলে সে ভাবে, আমার কি হচ্ছে, আমি এসব কি ভাবছি, ঝুনঝুন তো আমার শত্রু। তারা সেখান থেকে বের হয়ে যায়। পথে ঝুনঝুনের গাড়ির গ্যাস শেষ হয়ে যায়। সে পুরো রাস্তা কাঙ্খাকে দিয়ে গাড়ি ঠেলে নেয় এবং যখন তারা গন্তব্যে পৌঁছায় তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। কাঙ্খা তাড়াতাড়ি ছাতা খুলে ঝুনঝুনের কাছে যায় এবং তাকে তার ছাতার নিচে নিয়ে বলে, বৃষ্টির জলে ভিজে তোমার মাথা টাকলা করে দিতে পারে। ঝুনঝুন বলে, তাই নাকি? এটা বলে সে তার কাছ থেকে ছাতা কেড়ে নিয়ে বলে, এখন তুমি যেতে পারো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় যে কাঙ্খা এবং তার সহপাঠীরা গ্রীষ্মকালীন ছুটিতে বেড়াতে গিয়েছে। সবাই আনন্দে লাফালাফি করতে শুরু করছে। এরপর তাদের সমুদ্র সৈকতে দেখানো হয়। এখন ঝুনঝুন জিজ্ঞেস করে, তোমার কি কোনো প্রেমিক ছিল? কাঙ্খা বলে, কি বলছো? আমি ছেলেদের মধ্যে খুব জনপ্রিয়, আমার তো প্রেমিক ছিল। ঝুনঝুন বলে, তাই নাকি? তাহলে তুমি কি কোনো ছেলেকে কিস করেছো? কাঙ্খা বড়াই করার জন্য বলে, অবশ্যই করেছি। তোমার কি খবর, তুমি কতজন মেয়েকে ডেট করেছো? ঝুনঝুন বলে, এরা আমার কাছে শুধু একটি ঝামেলা ছাড়া আর কিছুই নয়। কাঙ্খা বলে, তার মানে তুমি কাউকে পছন্দ করো না। পর তারা সমুদ্র সৈকতে একটি দম্পতিকে দেখতে পায়। তারা সমুদ্রে মজা করতেছিল। করে মেয়েটি ডুবে যেতে শুরু করে। তাই মেয়েটির সঙ্গী তাকে পানি থেকে তুলে নিয়ে আসে। এখন তার সঙ্গী তাকে সিপিআর দেওয়ার জন্য এগিয়ে যায়। মেয়েটি হেসে ওঠে এবং তার সঙ্গীকে কিস করতে শুরু করে। এটা দেখে কাঙ্খার মনেও দোলা লেগে যায়। এরপর কাঙ্খা বানজি জাম্পিং করতে যায়। তখন প্রশিক্ষক তাকে জিজ্ঞেস করে, তোমার ওজন কত? কাঙ্খা বলে, 50 কেজি। বলে, ঠিক করে বলো, না হলে বানজি কর্ড ছিঁড়ে যেতে পারে। এটা শুনে কাঙ্খা বলে, আসলে আমার ওজন 53 কেজি।
এসব শুনে পাশ থেকে একজন লোক হাসতে শুরু করে এবং লোকটিকে হাসতে দেখে জুনজুন বলে, তুমি হাসছো কেন? আমার নিজের বান্ধবী তো 60 কেজির মতো দেখাচ্ছে। লোকটি বলে, তুমি কি আবোল তাবোল বলছো? আমার বান্ধবী 50 কেজি। জুনজুন বলে, যাই হোক, আমার তো 60 কেজির মতো মনে হচ্ছে। এটা বলার সাথে সাথেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে উচ্চতার ভয়ে কাংহা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা দেখে জুনজুন একেবারে সুপার হিরোর মতো গিয়ে লাফিয়ে তাকে ধরে ফেলে। জুনজুন তার গাড়িতে বসেছিল, তখন সে একটি পোস্টার দেখতে পায়। সেখানে লেখা ছিল, আপনার প্রেমিকাকে ভালোবাসা দিন, তাকে সম্পর্কের 100তম দিনে বিশেষ আংটি উপহার দিন। এটা দেখার পর কাংহাকে ফোন করে বলে, তুমি জানো তো কাল কি দিন? কাল 7টায় ডিক রেস্টুরেন্টে পৌঁছে যাবে এবং একটু মেকআপ করে আসবে। সব সময়ের মতো কাজের মেয়ে সেজে এসো না। এটা বলে সে ফোন কেটে দেয়। তখন কাংহা ভাবতে থাকে কাল কি দিন এবং সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে কাল নিশ্চয়ই জুনজুনের জন্মদিন হবে। তাই সে সেজে গুজে রেস্টুরেন্টে যায়, যেখানে জুনজুন তার অনেক বন্ধুদের সাথে বসেছিল। কাংহাও গিয়ে তাদের সাথে যোগ দেয় এবং তারা সেখানে যাওয়া মাত্র জুনজুন বলে, তুমি খুব ভালো চাকর হতে পারবে। বলে, কি 100 দিন ইতিমধ্যে শেষ হয়ে গেছে? সে অবাক হয়ে যায়। জুনজুন বলে, কেন, তুমি তাহলে কি চাও? কাংহা বলে, না না, মুক্ত হয়ে আমার খুব ভালো লাগছে। এরপর জুনজুন কাংহাকে বাড়ি পৌঁছে দিতে যায় এবং যখন সে চলে যাচ্ছিল তখন হঠাৎ তাকে চুম্বন করে। এটা দেখে প্রথম কাংহা চমকে যায়, কিন্তু পরে সে লজ্জা পেয়ে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। কিন্তু এইসব কাংহার মা উপর থেকে দেখছিল। কাংহা চলে যাওয়ার পর জুনজুন ভাবে, আরে আমি তো আংটিটি দিতে ভুলেই গেছি। এরপর আমাদের কাংহার মা এবং জুনজুনকে একসাথে দেখানো হয়। কাংহার মা তার উপর রেগে গিয়ে বলেন, মানলাম তুমি একটি কিউট এবং স্মার্ট ছেলে, তার মানে এই নয় যে তুমি আমার মেয়ের জীবন নিয়ে খেলবে। জুনজুন বলে, আমি তার সাথে খেলছিলাম না। কাংহার মা বলে, তাহলে তুমি তাকে পাবলিক প্লেসে কিস করলে কেন? আমি এবার তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ তোমাকে দেখে ভদ্র ছেলে মনে হয়েছে, কিন্তু যদি দ্বিতীয়বার আমার মেয়ের আশেপাশেও দেখি তাহলে দেখে নিও। এরপর কাংহা তার টিউশনের সময় মন খারাপ করে বসেছিল। সে ভেবেছিল জুনজুন তাকে টিউশন দিতে আসবে, কিন্তু সে তার নতুন টিউশন শিক্ষককে দেখে চমকে যায় এবং তার টিউশন শেষে যখন সে জুনজুনকে ফোন করে তখন তার ফোন বন্ধ। সে তার সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং সেখানেও সে তাকে এড়িয়ে যাচ্ছিল। কাংহা তাকে বলে, আমার চিন্তা হচ্ছিল কারণ তোমার সাথে কথা বলতে পারছিলাম না। জুনজুন বলে, তুমি কি আমাকে ছাড়া পড়তে পারো না? কাংহা বলে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করে কি হবে যখন আমি কিছুই বুঝি না? আমি কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জুনজুন বলে, তাহলে তুমি কি করতে চাও? কাংহা বলে, আমি তোমাকে বিয়ে করব। এসব শুনে জুনজুন বলে, তুমি কি বুঝতে পারছো না, আমি তোমার সাথে মজা করেছিলাম, এখন আমার মন ভরে গেছে, তাই আজ থেকে আর আমার সামনে এসো এবং আমাকে আর বিরক্ত করবে না। এরপর কাংহাকে তার বন্ধুদের সাথে দেখতে পায়। সে তার পরিস্থিতির কথা শেয়ার করে। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই দুনিয়ায় পুরুষ মানুষের অভাব নেই, সে ছাড়াও অনেক ছেলে আছে। যেমন আমার মা বলেন, যে কোনো পুরুষকে ভুলতে মাত্র 10 সেকেন্ড লাগে, তাই ড্রিঙ্ক করা এবং ভুলে যাও। 10 সেকেন্ড কাটানোর পর কাংহার বন্ধু বলে, 10 সেকেন্ড কেটে গেছে, তুমি তাকে ভুলে গেছো তাই না? কাংহা বলে, না, এখন আমার আরো বেশি মন খারাপ। এরপর কাংহা রাস্তায় হাঁটছিল, তখন সে জুনজুনকে আবার দেখতে পায়, যে তাকে অ্যাভয়েড করে পাশ দিয়ে চলে যায়। তখন কাংহা বলে, আমার তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করার আছে, তুমি কি সত্যি আমার সাথে শুধু মজা করছিলে? প্লিজ আমাকে বলো, তুমি সেদিন সিরিয়াস ছিলে না? জুন, প্লিজ কিছু তো বলো, এই মজা আমার আর ভালো লাগছে না। কিন্তু জুনজুন তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর পরবর্তী দৃশ্যে কাংহা তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আসে এবং তার অ্যাপার্টমেন্টের লেটার বক্সে একটি চিঠি দেখতে পায়। যখন সে চিঠিটি খুলে তখন সেখান থেকে একটি আংটি বের হয়। আংটিটি দেখার পর কাংহা দৌড়ে জুনজুনের অ্যাপার্টমেন্টে যায় এবং দেখে তার অ্যাপার্টমেন্ট পুরো খালি, যার মানে জুনজুন অন্য কোথাও চলে গেছে। এরপর কাংহা জুনজুনের একটি কথা ভাবে, যেখানে জুনজুন বলেছিল, খুব হার্ড ওয়ার্ক করে পড়াশোনা করো এবং কলেজে যাও, আমি এটাই চাই। কথাটি ভাবার পর সে তার টিউশন শিক্ষককে জিজ্ঞেস করে, যদি আপনি কোনো কিছু খুব আন্তরিকভাবে চান তাহলে কি সেটি পাবেন? তার শিক্ষক বলেন, হ্যাঁ। কাংহা বলে, তাহলে আপনি আমাকে কলেজে যেতে সাহায্য করবেন, আমি এটি আন্তরিকভাবে চাই। শিক্ষক বলেন, অবশ্যই, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কলেজে যাবে। এরপর কাংহা দিনরাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে এবং দেখতে দেখতে 3 বছর কেটে যায়। কাংহা তার কলেজ অ্যাডমিশন পরীক্ষা দেয়, কিন্তু এত পরিশ্রম করার পরেও সে তার পছন্দের কলেজে ভর্তি হতে পারে না। তাই হতাশ হয়ে সে তার টিউটরের সাথে একটি সুন্দর লেকের সামনে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে হঠাৎ জুনজুন তার সামনে আসে দাঁড়ায়। যাকে দেখে সে চমকে যায়। তখন জুনজুন বলে, তোমার অ্যাডমিশন হয়নি তাই না? কাংহা বলে, হ্যাঁ হয়নি। জুনজুন বলে, আমি তোমাকে বলেছিলাম না মন দিয়ে পড়াশোনা করতে? এটা বলে সে একটি কাগজ বের করে। যখন কাগজটি খোলে তখন সেটা তার ভর্তির সার্টিফিকেট ছিল, অর্থাৎ সে অ্যাডমিশন টেস্টে পাশ করেছে। এরপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কাংহার মা জুনজুনের উপর চিৎকার করছিল। তখন জুনজুন বলে, আমি কাংহাকে হারাতে চাই না,
কিন্তু যেহেতু সে জানে না তার জীবনে কি করতে হবে, তাই আমি তাকে এমন যোগ্য করে তুলবো যাতে সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এবং এখন তার জন্য এটাই ভালো হবে যে আমি তার জীবন থেকে চলে যাই, কিন্তু আমি তার জীবনে আবার ফিরে আসবো। এখন কাংহা তার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে, যদিও কাংহার মা এসবের মানে বুঝতে পারে না। এরপর আমাদের কাংহার টিউশন শিক্ষকের সাথে দেখানো হয়, তিনি জুনজুনের প্রাক্তন সহপাঠী ছিলেন। তাই সে ইচ্ছাকৃতভাবে তার সহপাঠীকে অনুরোধ করেছিল যাতে সে গিয়ে কাংহাকে ভালোভাবে পড়ায়, যাতে সে একজন যোগ্য মেয়ে হতে পারে এবং কাংহা তার পরীক্ষায় পাশ করতে পারে। তাই জুনজুন তার কলেজের বন্ধুদের কাছ থেকে সম্ভাব্য প্রশ্নগুলো চিহ্নিত করে সেই প্রশ্নগুলো টিউশন শিক্ষকের মাধ্যমে কাংহার কাছে পৌঁছে দিত। তার স্কুলের অধ্যক্ষকেও অনুরোধ করে তার প্রাক্তন স্কুলে কাংহাকে ভর্তি করতে, যাতে কাংহা সব দিক থেকে ভালো শিক্ষা পায় এবং সে যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। জুনের প্রচেষ্টা এবং কাংহা আজ তার পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে কলেজ অ্যাডমিশন টেস্টে পাস করেছে। জুনজুন তাই আজ তার প্রতিজ্ঞা পূর্ণ করেছে, আর অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণ করতে কাংহা জীবনে আবার ফিরে এসেছে। তাদের এত বছর ধরে অপেক্ষার পর পূর্ণতা পায় তাদের ভালোবাসা। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনার যদি এই মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট বা লাইক করে যাবেন। থ্যাংক ইউ।